মমতা বন্দ্যোপাধ্যায় বেকার চাপ নিচ্ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপ নিচ্ছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফে একটা ভুয়ো তথ্য বাইরে বার করে আনা হচ্ছে, নাকি বিজেপির অভ্যন্তরে আলোচনা হয়েছে বিজেপি নাকি ৭৮টা আসন পাবে। তারা যেটা করেছেন তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট ৭৮-এর বেশি উঠছে না। তৃণমূল কংগ্রেসের হাতে এমন একটা চিঠি এলো যেটা বিজেপির ভেতর থেকে বেরিয়ে এসছে এবং সেখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ২০০-র বেশি আসন পাবে, বিজেপি ৭৮টা ম্যাক্সিমাম। তাহলে কেবলমাত্র কুণাল ঘোষের মতো এক মুখপাত্রকে দিয়ে কেন এই প্রেস কনফারেন্স করানো হলো? এটা কুণাল ঘোষ তুলে ধরার চেষ্টা করছেন, সেটা আদৌ কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন রয়েছে। তৃণমূলের ভয় অত্যন্ত বেড়ে যাচ্ছে কাউন্টিংকে কেন্দ্র করে। সেই কারণের জন্য লোডশেডিংয়ের একটা ষড়যন্ত্র ইতিমধ্যে যেমন রচা হচ্ছে, ঠিক একই সঙ্গে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনাদের মাথায় থাকবে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তরফে একটা ভুয়ো তথ্য বাইরে বার করে আনা হচ্ছে এবং সেই তথ্যটা মূলত নাকি বিজেপির অভ্যন্তরে আলোচনা হয়েছে, বিজেপি নাকি ৭৮টা আসন পাবে। এই নিয়ে কুণাল ঘোষ একটি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখানে বলছেন বিজেপির কোর কমিটির যে মিটিংটা হয়েছে ৬ জনের, সেইখানে ১, ২, ৩ করে ২৯৪টা বিধানসভার ক্ষেত্রে মূলত নোট ডাউন করা হয়েছে যে তারা কোন কোন আসনগুলো পাবেন এবং সেক্ষেত্রে ৭৮টা আসন তারা পাচ্ছেন, এমনটা বিজেপির আভ্যন্তরীণ আলোচনায় নাকি প্রকাশ পেয়েছে। এত বড় খবর, তাহলে কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করছেন? এ তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স করার কথা। তার পরিবর্তে যদি কুণাল ঘোষ প্রেস কনফারেন্স করেন, তাতে বোঝাই যাচ্ছে যে কতটা জল এবং কতটা খাঁটি দুধ। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চাপে রয়েছেন। এমন ভোট তাকে গত ১৫ বছরে দেখতে হয়নি, অন্তত ২০১১-র পর তো দেখতেই হয়নি। প্রতিবার গুন্ডা দিয়ে, প্রশাসন দিয়ে, নিজের পুলিশ দিয়ে ভোট করিয়ে এসেছেন। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের দিয়ে, মৃত ভোটারদের দিয়ে, ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটারদের দিয়ে ভোট করিয়ে এসেছেন। ফলে এই পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হয়নি, এবারে কিন্তু হতে হলো। এর মধ্যে যেগুলো নামগুলো করলাম, যেগুলো পরপর উল্লেখ করলাম ধারাবাহিকভাবে, সেগুলোর মধ্যে এবারে একটিও কাজ করেনি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুরে অদ্ভুতভাবে নির্বাচনের সময় তিনি বেরোলেন, গোটা ভবানীপুর পরিদর্শন করলেন নির্বাচনের দিন। যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বসে তিনি গোটা নির্বাচন প্রক্রিয়া তদারকি করতেন, তিনি বেরোলেন বাইরে, ঘুরলেন চারিদিকে, মানুষের সঙ্গে কথা বললেন। এখানেই শেষ নয়, এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তার পরের দিন, ভোটের পরের দিন ভিডিও প্রকাশ করলেন এবং এক্সিট পোল নিয়ে মিডিয়ার নাকি ষড়যন্ত্র রয়েছে এমনটা প্রমাণ করার জন্য তিনি ভিডিও করে গদি মিডিয়া ইত্যাদি ইত্যাদি করে নানা গালমন্দ করলেন এবং তার পাশাপাশি বললেন তৃণমূল কংগ্রেস ৩০০-র ওপর আসন পাবে। যাই হোক, বিধানসভা আসন ২৯৪, মমতা বন্দ্যোপাধ্যায় ৩০০ ভাবতেই পারেন, কিন্তু ৩০০ আসন সংখ্যা হবে পরবর্তী ক্ষেত্রে, কারণ ডিলিমিটেশন যখন হবে তখন সেই সংখ্যাটা হয়তো ছোঁবে, কিন্তু আপাতত ছোঁয়নি। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় বেজায় চাপে রয়েছেন, তা তার চোখ মুখে স্পষ্ট এবং সেই দিনই তিনি বলছেন যে এই কাউন্টিং রুম বা এই স্ট্রং রুম এগুলোকে ভালো করে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে, স্ট্রং রুম পাহারা দিতে হবে এবং সেই মতো তিনি বেরিয়ে গেলেন। তার স্ট্রং রুম পাহারা দিচ্ছেন কুণাল ঘোষ, শশী পাজা, তারা বেরিয়ে যাচ্ছেন, তারা স্ট্রং রুম পাহারা দিচ্ছেন। ফলে তার প্রত্যেক কটা কর্মকাণ্ডে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, বিদায়ী মুখ্যমন্ত্রী, তার প্রত্যেক কটা কর্মকাণ্ডের মধ্যে টেনশন বেরিয়ে আসছে এবং এই টেনশনটা কেন হবে? যদি বিজেপি ৭৮টা আসন পায়, ভেতরে আভ্যন্তরীণ আলোচনায় প্রচুর কথা বিজেপি বলে এসছেন, যদি সেটাই হয়ে থাকে তাহলে ৭৮টা আসন পেলে তৃণমূল কংগ্রেসের এই ভয় বা এই দুশ্চিন্তা কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কেন এভাবে টেনশন করছেন, চাপ নিচ্ছেন? এটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন। এবং এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি, কুণাল ঘোষ অনেক কথা বলেছেন, হাতে কাগজ নিয়ে কার হাতের লেখা কি অনেক কিছু বলেছেন। একবার শুনুন প্রেস কনফারেন্সটা, ছোট্ট করে শুনুন কিছু অংশ, তারপর পরবর্তী অংশে আসবো। ২১ সালে বলেছিল আপকি বার ২০০ পার, ৭৮-এ ফুস, আজকে কমে গিয়ে ৬০। একটা বিষয় বলছি, আমি বিষয়টা কোনো নাম বলবো না, আপনাদের দেখাচ্ছি, আমি কোনো নাম বলবো না। কোনো একটি রাজনৈতিক দল তাদের আভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি সিট ধরে তারা তাদের মূল্যায়ন করেছেন
এবং তারা কোনটা তারা ফোকাস করবেন, কোনটা জেতার মতো নয়। আমার ধারণা এটা যদি কেউ দেখেন তাহলে কার হাতের লেখা সেটাও তিনি এবং তারা বুঝতে পারবেন। যে 6 নেতা বসে, শীর্ষ নেতা বসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সিট ধরে তারা যেটা করেছেন, তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড সিট 78-এর বেশি উঠছে না। এটা কারা করেছেন, কোন দলের, আমি কোনো মন্তব্য করছি না। কেউ বলবেন না, আমি শুধু দেখাচ্ছি। কারণ যাদের এটা, তারা দেখলেই বুঝতে পারবেন এটা কাদের। তাদের 6 জন শীর্ষ নেতা সেই বৈঠকটায় ছিলেন, 6 জন, 6। তার মধ্যে 3 জন এই রাজ্যের, 3 জন হয়তো এই রাজ্যের নন। তো তারা প্রত্যেকটা সিট ধরে তাদের সর্বশেষ পরিস্থিতি তারা ব্যাখ্যা করেছেন এবং তাদের মূল্যায়ন তারা তৈরি করেছেন। এবং এই মূল্যায়নে যা শেষ পর্যন্ত উঠে আসছে, এবং তারপর তারা কিছু কাটাছেড়াও করেছেন, তারা সেই জায়গাটায় কিছু কাটাছেড়াও করেছেন, এবং কার হাতের লেখা সেগুলো তারা এবার দেখতে পাচ্ছেন, মানে তারা চিনতে পারবেন। তো তাতে দেখা যাচ্ছে ওরা সব মিলিয়ে একটি সংখ্যা আসছে 78, 78। তো 78 আসন কোন একটি দল, তৃণমূল নয়, তারা তাদের সর্বাধিক জয় সম্পর্কে নিশ্চিত 78টি কেন্দ্রে। এবং তারপর তারা সেই অনুযায়ী শেষ 2-3 দিন এবং কাউন্টিং পর্যন্ত কোন কোন সিটে কতটা গুরুত্ব দেবেন, তাদের শীর্ষ নেতৃত্ব যারা পশ্চিমবঙ্গে থাকেন না, তাদের মতামত নিয়ে তারা 6 জন মিলে এটা তৈরি করেছিলেন। তো যাদের জিনিস তারা, তাদের হাতের লেখা তারাই চিনতে পারবেন। তাহলে আমাকে যেন নাম বলতে বাধ্য না করেন। আমি শুধু এইটুকু বলছি যে আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন নিয়ে, আমরা তো বলছি 230+, কিন্তু আমাদের বিরোধীরাও নিশ্চিত 200-র বেশি আসন, 225-30 নিয়ে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে ফিরে আসছে। এবং আমাদের কোনো একটি প্রতিপক্ষ পক্ষ তাদের শীর্ষ নেতাদের বৈঠকে একবারে একের মেখলিগঞ্জ থেকে প্রত্যেকটা সিট ধরে তাদের যে অ্যানালিসিস করেছেন, তার বিভিন্ন গ্রেড করেছেন, এবং কোন জায়গায় আবার ধরেছেন তাদের স্ট্রং ফ্যাক্টর, কোন জায়গায় তারা বলেছেন কোনটা ফ্যাক্টর, কোথায় কত নাম্বার দিয়ে তারা হিসাব করছেন, সেগুলো সব তাদের, যার হাতের লেখা তিনি বুঝতে পারবেন। তিনি হয়তো বাংলায় থাকেন না, ডেলি প্যাসেঞ্জারি বা এই ধরনের করেন, তো তিনি তার হাতের লেখা তিনি চিনতে পারবেন। এখন 6 জনের মধ্যে কোথা থেকে কে কোথা দিয়ে কি বেরিয়েছে সেসব প্রশ্নের তার উত্তর দেওয়া যাবে না। কিন্তু কথা হচ্ছে 78 এই ফিগারটা কোন একটা দল তারা তৈরি করে রেখেছে, মুখে যাই বলুক। সেই জন্য গত পরশু অব্দি তাদের অনেক হাঁকডাক ছিল। গতকাল থেকে ভাষা হচ্ছে বাংলার মানুষ ভোট দিয়েছেন, ভোটের রায় মেনে নিতে হবে, তো এইসব ভাষার পরিবর্তন হতে শুরু করেছে। এইবার আসছি মূল আলোচনায়। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বিধায়ক পদে তিনি দাঁড়িয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, এমনও নেতা, প্রাক্তন মন্ত্রীও বটে, তারা বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন। হ্যাঁ, ইতিমধ্যে বিপ্লব দেব, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ নেতা দক্ষিণ কলকাতার, এবং তার পাশাপাশি তিনি মন্ত্রীও ছিলেন, এবং সম্প্রতি একটি বড় ঘটনার জেরে তার একটি মন্ত্রিত্ব পদ থেকে তাকে ইস্তফা দিতে হয়েছে। ফলে সেই ব্যক্তির সঙ্গে বিপ্লব দেবের দীর্ঘক্ষণের আলোচনা হয়। বিপ্লব দেবকে বলেছিলেন যে আমার বিধানসভা এলাকায় একটু কম ক্ষমতা সম্পন্ন ক্যান্ডিডেট দেবেন, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, এই কথা বলেছিলেন। তারপরে কথা হয়েছে যে যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, সেরম হলে আমি বিজেপির সঙ্গে সখ্যতা বজায় রাখবো, একটু দেখবেন। হ্যাঁ, এইভাবে কথাবার্তা হয়েছে।
খুব ইম্পর্টেন্ট কথাবার্তা। তাই তাকে সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আর দেখা যায় না। হ্যাঁ, তাকে মাঝে মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যেত, তিনি ঘুরতেন বেড়াতেন, কিন্তু গোটা বিষয়টা যখন প্রকাশ্যে চলে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয় না। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের আরও প্রথম স্তরের অনেক নেতা বা মন্ত্রীরা তারা যোগাযোগ করতে শুরু করেছে বিজেপির সঙ্গে। একদম যোগাযোগ করছেন এবং ডিরেক্টলি বলছেন এবারে চান্স খুব কম আছে, ফলে এবার সময় হয়েছে গিরগিটি হওয়ার, বদলে যাওয়ার। তাই বদলে যাব, একটু সময় দিন। হ্যাঁ, আপনারা যদি মেজরিটি নিয়ে আসেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর মেজরিটি যদি না নিয়ে আসেন, মেজরিটির কাছাকাছি থাকেন, তাহলে আমরা সব চলে আসবো। আপনারা যেমন বিধানসভা অনাস্থা দেওয়ার দেবেন এবং নির্দিষ্ট একটা রিসোর্ট আপনারা বুক করে রাখবেন, সেখানে রিসোর্ট পলিটিক্স হবে এবং তারপরে যাবতীয় যা কাজ তা করে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা বুঝতে পেরেছেন এবং তাই তিনি মাঝে মধ্যে প্রেস কনফারেন্সে বলেও ফেলছেন বা এই নির্বাচনী সভা টভায় বলে ফেলছেন ঘোড়া কেনে বেচার গল্প। হ্যাঁ, কেন বলুন তো? তৃণমূল কংগ্রেসের যারা আদি তৃণমূল করেছে তারা অনেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেনে নিতে পারছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব সন্তর্পণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই দলের ব্যাটনটা তুলে দিতে চাইছেন এবং সেই কারণে পুরনো যারা তৃণমূল কংগ্রেস করে এসছেন তারা অনেকেই চাইছেন না যে তৃণমূল কংগ্রেস জিতুক, বা তৃণমূল কংগ্রেস জিতলেও আপাতত তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করব ঠিক অপোনেন্ট হয়ে, কারণ অভিষেকের মাতব্বরি সহ্য করব না। এইটা হচ্ছে তাদের বক্তব্য, কোট আনকোট। এই মুহূর্তে বেশ কিছু তৃণমূলী বুদ্ধিজীবী তারা যোগাযোগ করছেন নানাভাবে, তারা ফোন করছেন সাংবাদিকদের, কি হবে না হবে, কতগুলো আসন পাবে। এই হচ্ছে বিষয়। যখন এত কাণ্ড ঘটছে তখন কোথায় তৃণমূল কংগ্রেসের হাতে এমন একটা চিঠি এলো, এমন একটা রিপোর্ট এলো যেটা বিজেপির ভেতর থেকে বেরিয়ে এসছে এবং সেখানে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন পাবে, বিজেপি 78টা ম্যাক্সিমাম। এত বড় কনফিডেন্ট, এত বড় একটা খবর। মমতা বন্দ্যোপাধ্যায় বেকার চাপ নিচ্ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপ নিচ্ছিলেন, তাহলে কেবলমাত্র কুণাল ঘোষের মতো এক মুখপাত্রকে দিয়ে কেন এই প্রেস কনফারেন্স করানো হলো? তাও আবার কুণাল ঘোষের বাড়ির নিচে যেই গ্যারাজটা রয়েছে সেইখানে কেন করানো হলো? তার কারণ এই কথাটা যেটা ছড়ানো হচ্ছে বা যেটা কুণাল ঘোষ তুলে ধরার চেষ্টা করছেন সেটা আদৌ কতটা সত্যি তা নিয়ে প্রশ্ন রয়েছে। এখনও বিজেপির অভ্যন্তরে খবর, বিজেপির ভেতরে খবর, বিজেপির বাইরেও খবর, সাধারণ মানুষের কাছে খবর, বিজেপি 160 থেকে 165টা আর খুব ন্যূনতম হলে 155 থেকে 160টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসছে। এটা হচ্ছে বিজেপির মোদ্দা বিষয় এবং সেই কারণে বিজেপি এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্ব তরফে গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে রাজ্য বিজেপিকে। বলা হচ্ছে যে আপনারা প্রস্তুতি নিন, আমরা রেডি আছি। 9 তারিখ নেতাজি ইন্ডোরে বড় করে শপথ অনুষ্ঠান হবে। হ্যাঁ, এত সিদ্ধান্ত গৃহীত হয়ে যাচ্ছে, এত কিছু গৃহীত হয়ে যাচ্ছে। বিজেপি নেতাদের ফুরফুরে মেজাজ, ইলেকশন সম্পন্ন, কমিশন সক্রিয়, ফলতাতে 21 তারিখ আবার নির্বাচন, পুরো সামগ্রিকভাবে ফলতা বিধানসভার সামগ্রিক নির্বাচন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলো, সম্পূর্ণভাবে। ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর। এই অবস্থায় দাঁড়িয়ে কমিশনের সক্রিয়তা, পুলিশের সক্রিয়তা, কেন্দ্রীয় বাহিনীর সক্রিয়তা সব আমরা দেখছি। তৃণমূল কংগ্রেস অত্যন্ত চাপে পড়ে গিয়েছে এবং চাপে পড়ে গিয়েছে বলেই আজকে এই ভুয়ো একটি রিপোর্ট কুণাল ঘোষকে দিয়ে প্রেস করাতে হচ্ছে। এটাই হচ্ছে মুদ্রা বিষয়। সবচেয়ে বড় কথা হলো, যদি এত বড়ই কাণ্ড ঘটবে, বিজেপি জিতবে না জানে, বিজেপি তাদের রিপোর্টও তৈরি করে দিয়েছে, তাহলে এই প্রেস কনফারেন্সটা কুণাল ঘোষকে দিয়ে নাই করানো যেত। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি তৃণমূল ভবন থেকে প্রেস কনফারেন্সটা করতে পারতেন। সেটা কুণাল ঘোষ তার ফ্ল্যাট বাড়ির একদম গ্রাউন্ড ফ্লোরের গ্যারাজে প্রেস কনফারেন্স করতেন না। যাই হোক, অনেক খবর, ভুয়ো খবরই তো সামনে আসে, কিন্তু প্রত্যেকটার নেপথ্যে একটা পলিটিক্যাল একটা স্টোরি থাকে। সেই স্টোরিটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারাই ভাবুন না, এত বড় সংবাদ, বিজেপি হারছে, প্রধান প্রতিপক্ষ হারছে, তৃণমূল আবার সরকারে আসছে বিপুল ভোটে, এত বড় সংবাদ বিজেপির অভ্যন্তর থেকে যদি বেরিয়ে আসে, সেটা সত্যি কুণাল ঘোষ প্রেস করে বলবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেটা তৃণমূল ভবন থেকে প্রেস করার কথা? আপনারা কি মনে করছেন? অবশ্যই
কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।